আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক, লেখক ও কলামিস্ট মোস্তফা কামাল এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকী। এ পর্যায়ে আমি রাজ্জাকী ভাইকে দিয়ে শুরু করতে চাই। একটু রাজনৈতিক জোট সমঝোতা, আসন বিন্যাস, ভাগাভাগি, এই বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। আজকেও বিএনপির পক্ষ থেকে 8টি আসন ছেড়ে দেওয়া হয়েছে শরিক এবং সমমনা দলগুলোকে। আমি একটু উল্লেখ করতে চাই, সমঝোতার আসনগুলোর মধ্যে বগুড়া 2 আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, পিরোজপুর 1 আসনে জাতীয় পার্টির কাজী জাফর মোস্তফা জামাল হায়দার, নড়াইল 2 আসনে এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, যশোর 5 আসনে ইসলামী ঐক্য জোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস, পটুয়াখালী 3 আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, ঝিনাইদহ 4 গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ঢাকা 12 আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। এইগুলো আমরা দেখলাম, আমরা গতকালও দেখেছি যে 4টি আসনে ছাড় দেওয়া হয়েছে। আসলে এই বিষয়গুলো নিয়ে শরিকদের মধ্যে একটি অসন্তোষ কাজ করছিল, বা এখনো দলের ভেতরে যারা আছেন, নেতাকর্মী আছেন, তাদের মধ্যেও সবসময় একটি মিশ্র প্রতিক্রিয়া কাজ করে। আপনি কিভাবে দেখছেন আসলে বিষয়টি? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হলো, আপনি যদি গণতন্ত্রে বিশ্বাসী হন, জোট অবান্তর। জোট করবেন আফটার ইলেকশন, নট বিফোর ইলেকশন। আপনি আসন ছেড়ে দেওয়ার কে? আপনি আসন ছেড়ে দেওয়ার মানে কি? টোটাল আসনগুলো আপনি নিতে পারেন, এই জন্য আমি এটা ছেড়ে দিচ্ছি অমুকের জন্য। আমার কাছে বিষয়টা গ্রহণযোগ্য না। কিন্তু একসঙ্গে যারা রাজনীতি করে, আপনি করেন, একসঙ্গে রাজনীতি করেন, অসুবিধা তো নেই। প্রত্যেকটা রাজনৈতিক দলের আইডিওলজি কিন্তু আলাদা। সেটি থাকতে পারে, অবশ্যই থাকতে পারে, তো আলাদা। ইতিমধ্যে 2-1টা দল কিন্তু তাদের দলটাকে বাদ দিয়ে বিএনপিতে যোগ দিছে। আমি নাম বলতে চাই না, আমার মুখস্থ, এটি সবাই জানে। আমরা না সংবাদ মাধ্যমে আমি নাম বলতে চাই না, এই কারণে দরকার নাই তো। কিন্তু রেজাল্টটা হচ্ছে কি? নাম্বার 1, আপনার আইডিওলজি আপনি বিকিয়ে দিলেন। লক্ষ্য কি? একটু এমপি হবেন, আর কিচ্ছু না। একটু এমপি হবেন, আইন প্রণয়ন করবেন। শুধু আইন প্রণয়ন করাই, এমপি হওয়ার পর যদি শুধুই আইন প্রণয়ন করতো, এটাই যদি কাজ হইতো, তাহলে 9টা 5টা কেউ অফিস করতো না পার্লামেন্টে। কেউ করবে না, আমিও করব না। কারণ ওটা তো একটা বিশাল দায়িত্ব। ওটার জন্য আপনি কয় টাকা বেতন পাবেন? একটা ফুল প্লেজের লয়ার যে মাসে 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা রোজগার করে, একটা গরিব আমাদের যে 5 লাখ করে, পার্লামেন্টের বেতন আপনার 5 লাখ নাই, তাহলে আপনি 9টা 5টা অফিস কেন করবেন? নো ডাউট অ্যাবাউট ইট, এর সাথে প্রচুর টাকার ব্যাপার আছে। আজকে মার্কিন কংগ্রেসম্যানের দেখলাম 5 জন একটি চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টাকে। সেখানে বলেছেন সব রাজনৈতিক দলের অংশগ্রহণের কথা তারা বলেছেন। ভালো কথা, ভালো কথা। আমি আই ডু এডমিট, ভালো কথা, করুক, সেটা পরে আসছি। তাহলে আপনি যখন দলের প্রতীক ছাড়া নির্বাচন করবেন, বিএনপির দল ছাড়া, মানে ধানের শীষ ছাড়া, আপনি নিশ্চিত ফেল। এবং এইটা যারা উপলব্ধি করতে পারছে, তারা দল বিকিয়ে দিয়ে, ভাই আমি আপনার দলে যোগ দিলাম, এইবার। তাহলে ফার্স্ট দেখেন ভবিষ্যৎ ফলাফল, পরবর্তী মুহূর্তে আপনি জানেন না, এখনও তাদের ভাগ্যে নমিনেশন হবে কি হবে না। কারণ তারেক রহমান সাহেব আসার পর কি পরিস্থিতি আমরা জানি না। তারপর তাহলে আমসালা আপনার 2টা গেল, দলও ছেড়ে দিলেন, আইসে পড়লেন বিএনপিতে। তারপরে বিএনপিতে এখন আপনি বিএনপি ম্যান, আপনি আপনার দল নিয়ে আর কথা বলতে, আপনার দল শেষ। আর অন্য যারা আছেন যাদেরকে সিট ছাড়ছে, যারা নিজ নিজ দল থেকে করবেন, কিন্তু বিএনপির ধানের শীষটা পাবেন না, নিশ্চিত আপনি মোটামুটি ফেল। কোনো মিরাকেল যদি পাশ করায়, আর অন্য কোনো কারিশমা যদি থাকে। কারণ আপনি যদি দলে প্ল্যানই করতে পারেন যে আপনার জন্য আসন ছেড়ে দিলাম, তাহলে অনেক প্ল্যানই হতে পারে যে যাদেরকে এই আসনগুলো দিছে তাদের বিজয় সুনিশ্চিত হবে। কারণ নির্বাচন কন্ডাক্ট করবে কারা? প্রশাসন। এবং আমি বহু আগে বলছি, এখনও বলছি, 3টে স্টেক হোল্ডার এক জায়গায় আসতে হবে নির্বাচনের জন্য। সরকার এবং প্রশাসন, এটা বড় স্টেক হোল্ডার, তারপরে রাজনৈতিক দল। আর রাজনৈতিক দল হিসেবে আপনি বলতে পারেন বিএনপি, জামাত, এনসিপি, এরা বড় স্টেক হোল্ডার, ওগুলো তো লিস্টের বাইরে। তো এই স্টেক হোল্ডার যদি একত্রে, তাহলে সমঝোতা অনেক কিছু হইতে পারে। আপনি যখন আসুন, তাহলে সমঝোতা তো এটাও হতে পারে যে এইরকম রেজাল্ট হবে, এরকম ফলাফল ঘোষণা করব নাকি আমরা। আমি তো স্বচ্ছতা দেখছি না। আলটিমেটলি আমরা পুরনো দিনের, মানে পুরনো ব্যবস্থাপনায় আছি, হুইচ ইজ ভেরি পেইনফুল। তারপরে মনে করেন যে লোকটাকে আপনি নমিনেশন দিছিলেন দল থেকে, তাকে যদি আপনি এখন ছড়াইয়ে নিয়ে মোস্তফা কামাল বাইরে দেন, আমি নিশ্চিত করে বলতে পারি যে সেই লোকটা চেষ্টা করবে মোস্তফা কামাল যাতে ফেল করে। কারণ একবার পাশ করার পর ওই সিটটা যদি পেয়ে যায়, তার দলেরই অন্য কেউ, ওটা পার্মানেন্ট হয়ে যায় মোটামুটি। আমাদের দেশের রাজনীতিগুলো আমরা দেখি, এরা কেউ পাস না করার মানেই হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ার হবে না। আর এরা পাস করার মানে, আমি বলে দিচ্ছি,
ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেই পাশ করতে হবে এবং এই নির্বাচন নিয়ে পরবর্তীকালে প্রশ্ন আসবে। এবং যে কংগ্রেসম্যানের কথা বললেন ইনক্লুসিভ নির্বাচন করতে বলছে, তাতে যদি কোনো কারণে নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের বিচারটা হয়ে যায় আর তাদেরকে মাঠে ছেড়ে দেওয়া হয়, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি নির্বাচনের মাঠটা কোথায় যাচ্ছে। আওয়ামী লীগ মাঠে ছেড়ে দেওয়ার মানেই কিন্তু সিনারিও ভিন্ন হয়ে যাবে। আপনার বক্তব্য আমরা পরিষ্কার। বারবার একটি কথা বলছিলেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা বলছিলেন, চমৎকার জিনিস আরেকটি মার্কিন কংগ্রেসম্যানদের চিঠির ব্যাপারে বলছিলেন। আপনি শেষ করবেন সংক্ষেপে যদি। সংক্ষেপে শেষ করব। রাজা কবি খুব চমৎকার করে একটা জিনিস এনেছেন, এটা অবশ্যই বিশ্লেষণের দাবি রাখে, নিশ্চয় ভবিষ্যতে এটা নিয়ে কথা হবে। যে সমঝোতা নির্বাচনে হয়, কিন্তু সেটা কখন? আপনার সক্ষমতা জানান দেওয়ার পর কোনো সক্ষম লোকের সাথে যদি আমার সক্ষম বলতে পার্লামেন্টের কাজকর্মে, সংসদীয় কাজকর্মে দক্ষ লোকের সাথে যখন সমঝোতাটা হতো, তখন এটার একটা বুধ ছিল যে সংসদীয় রাজনীতিকে আরও হেলদি করার একটা বুদ্ধি আছে এখানে আরেকটা বিষয় তো আছে। একটা সময় কথা ছিল যে মার্কা কি বলে, যে তাল গাছ বা কলা গাছ, এটা বোঝানো হতো যে জনপ্রিয়তার প্রশ্নে, যে তাল গাছ বা কলা গাছ মার্কা থাকলেও পাশ করা যায়, যদিও বাস্তবে মার্কা দুইটা নাই। আরেকটা বিষয় তো আমরা কত কথা বলি নানান কিছু নিয়ে, এই কয়েকদিনে কোনো দল থেকে একটা কথা কিন্তু আসেনি, যে বারবার বলছেন পার্লামেন্ট অথবা সংসদ, ওখানে কাজটা কি? আইন তৈরি করা, অথবা আইন সংস্কার করা, অথবা আইন সময় উপযোগী করা। আমরা এই 24-এর বিপ্লবের পরও কিন্তু এই নিয়ে কথা শুনিনি, অনেক কিছু নিয়ে কথা শুনেছি। পার্লামেন্টের রাজ্যকে ভাই যেটা ইঙ্গিত করেছেন যে ঘন্টার পর ঘন্টা ওনারা কি আইন নিয়ে কাজ করেন? ম্যাক্সিমাম কিন্তু কাজ করেন রড সিমেন্ট নিয়ে, ইট সুরকি নিয়ে, অর্থাৎ কন্ট্রাক্টরে। আরে পার্লামেন্টে কেন্দ্রে গিয়ে দেন কি চোরা কারবারি নিয়ে পর্যন্ত করেন, যেটা আমাদের কাছে একদম প্রমাণিত। আমাদের মাননীয় সাহেব লাস্ট পড়ে গেছে চোরা কারবারি করতে গিয়ে ভারতে। আমাদের মাননীয় গ্রেপ্তার হয়েছেন কুয়েতে মানব পাচার করতে গিয়ে। তো ওই জায়গাটা থেকে কিন্তু আমরা একটা উদ্ধার পেতে পারতাম এবার, যে সংসদটাকে গুণে মানে সমৃদ্ধ করতে, যে সংসদ বোঝে, একটু একটু হইলেও আইন বোঝে, এইসব লোকদেরকে সংসদে নিলে অন্তত সংসদের নামে যে বাণিজ্য করা, কন্ট্রাক্টারি করা, ঠিকাদারি করা, যে ওই রাস্তাটা একটু একটু বন্ধ হতে পারত। পুরো বন্ধ করা যাবে না, কিন্তু অন্তত রাষ্ট্রে না যাবে। মোস্তফা কামাল ভাই, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং ইনক্লুসিভ ব্যাপারে আসি, আমরা শেষ করব একেবারে। ইনক্লুসিভ কথাটার অর্থ ইদানিং আমরা যেভাবে তর্জমা করছি, আগে সেটারে বেশি বেশি করে বলতাম পার্টিসিপেটরি, ইদানিং বলছি ইনক্লুসিভ। ইনক্লুসিভ অর্থ বাংলা তর্জমা করছি যে আওয়ামী লীগ সহ যেটা হবে ওইটার নাম ইনক্লুসিভ। সব দল নিয়ে না, এটার একদম মেনশন করে ফেলা হয়। এখন মিনিং হলো একদম আওয়ামী লীগ বলে যে আওয়ামী লীগকে সহ নিলে ওইটা ইনক্লুসিভ। তো এগুলোর মধ্যে উদ্দেশ্য আছে। তো যেহেতু আমরাও রাজনীতি করি না, আমরা তিনজনে এখানে কেউ রাজনীতি করি না, সেটা রাজনীতিবিদরা বুঝবেন, চিন্তা করুক, ভুল হলে ভুগবেন। আবার নিজেরাও যদি কখনো এ ধরনের ভুলে পড়েন, হয়তো নিজেরা আবার। কিন্তু যুক্তরাষ্ট্রের অবস্থান কি? হঠাৎ করে যুক্তরাষ্ট্র তাদের ওই তাগিদ দেওয়া অবশ্যই সঠিক, অবশ্যই সঠিক। তারা রাজনীতি, বিশেষ করে গণতন্ত্রায়নে, যদিও তারা বলেছে যে দেশে দেশে গণতন্ত্রের প্রশ্নে তারা এ নিয়ে আর মাথা ঘামাবে না, কোন দেশে কে ক্ষমতায় আসবে এ নিয়ে মাথা ঘামাবে না। কিন্তু যখন এটা যোগ হয়ে গেল যে তারাও আমাদেরকে একটা তাগিদ দিচ্ছেন, বোঝা গেল যে তাদের আগের অবস্থানে তারা নেই। আসলে তারা বাংলাদেশ সহ বিভিন্ন দেশের গণতন্ত্রায়নে এখনো শরিকানা চান অথবা ভূমিকা রাখেন। জি, আবহাওয়া রাজ্জাকি ভাই শেষ করতে চাচ্ছি। আপনি একটা জিনিস আমি বলি, যে আপনি বললেন যে ইউএস হঠাৎ করে যে বিষয়টা আমরা আজকেই দেখলাম এই চিঠিটি। হ্যাঁ, তো এই চিঠি যৌক্তিক, এবং আপনি যদি ইনক্লুসিভ, এতে তো ভাই আপত্তি থাকার কথা না, আমাদের কেন থাকবে? কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই সরকার সিদ্ধান্ত নিয়েছিল বিচার পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এটা যদি সব দলগুলো মেনে নিত এবং গভর্নমেন্টকে ডিস্টার্ব না করত, আমি হাতে কলমে আঙ্গুল দিয়ে দেখাইতে পারবো ফ্রম ডে ওয়ান রাজনীতিবিদরা, প্রশাসনরা সরকারকে ডিস্টার্ব করছে। ডিস্টার্ব না করলে নির্বাচন বিচারগুলো আরও আগে হয়ে যেত, তারপর যদি নির্বাচন দিত কোনো অসুবিধা নাই। এখন এইখানে একটা সুর মিলে যায়। আমাদের প্রতিবেশী দেশ কিন্তু চাইছে ইনক্লুসিভ নির্বাচন, চাইছে, এবং নির্বাচন হোক একটা সুন্দর নির্বাচন। আজকে যখন ইউএস বলল এই কথাটা, এটার মানে হচ্ছে, আমার কাছে মনে হয় বাংলাদেশের পলিটিক্যাল ইস্যুতে তারা দুইজন কোথাও একটা জায়গায় একটা ঐক্যমত্যে আসছে বলে আমার কাছে মনে হচ্ছে। তারা আমাদেরকে নিয়ে খুব ভাবছেন জিও পলিটিক্সের কারণে। এবং জিও পলিটিক্সের কারণে যে আপনি চিন্তা করেন, এখানে বিশেষ করে আমেরিকার জন্য চায়না একটা ফ্যাক্টর। তো সেক্ষেত্রে
বাংলাদেশের অস্তিত্বের পরিণাম বা বাংলাদেশকে যদি কেউ ব্যবহার করতে বা কাজে লাগাইতে চায়, সেক্ষেত্রে নিকট প্রতিবেশী একমাত্র ভারত। সুতরাং আমেরিকা যদি তার ভূ রাজনীতির প্রভাব চিন্তা করে, তাহলে এই একটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, যার আলোকে এই কথা আসতে আসলে সামনেই সেটি বোঝা যাবে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার